দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা ৭৩। শালক বুলবুলের দিকে ঘুরে বললেন, আমি তোকে পাপ করতে বলেছিলাম, কিন্তু সেই পাপ পূর্ণ হয়নি। তবে মীর কেন দুনিয়া ছেড়ে গেল? ওনার কণ্ঠে আফসোসের সুর। আপনি হুকুম দিয়েছিলেন, কিন্তু ভাগ্যক্রমে তা পূর্ণ হয়নি। মীর দাদা বাবুর হয়তো আয়ু ছিল ওই পর্যন্তই। শালক ২ কদম পা ফেলে চুলোর কাছে এগোলো। মোহিনীকে মারিসনি শুনে আমি খুশি হয়েছিলাম, কিন্তু ওরা যাবে কোথায়? মালকিন, ভার কণ্ঠ বুলবুলের। শালকের ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে পড়ল, সাবধানতার সাথে চারিদিকে তাকালো। মায়া আপার বান্ধবী, মানে ওই যে গৌরী, তাকেও কোথাও পাওয়া যাচ্ছে না। আহির দাদাবাবু আমার কাছে জিজ্ঞেস করেছিল, আমি গৌরীদের বাড়িও গিয়েছি, খোঁজ নিয়েছি। সে বাড়িতেও যায়নি। আমার প্রশ্ন হচ্ছে, মেয়েটা না বলে কোথায় যাবে? শালক বুড়োযুগল ভাঁজ করে বুলবুলের দিকে একবার একবার রান্নাঘরের ছোট জানালা দিয়ে দূরে তাকালেন। গভীর ভাবনার সমুদ্র দেশে অতলে তলিয়ে গেলেন। তার চোখ দুটি অপলক চেয়ে আছে। তা দেখে বুলবুল বলল, মালকিন, কি ভাবছেন? ভাবছি ওরা কোথায় যাবে, কাউকে কিছু না বলে। চিন্তার বিষয়। রাতের আধারে চাঁদনির উল্কাকিতর আলোটা বেশ চকচক করছে। শীত পার হয়ে গরমের আগমন। আর এই সময় শীত ও গরম যেন মাঝামাঝি সময়ে বাস করে। কিছুটা গরমের উষ্ণতা, কিছুটা শীতের কুয়াশা। সন্ধ্যা থেকেই বাতাস ছিল আজ। এখনো বাতাস বইছে। গাছের পাতাগুলো চিরচির শব্দ করছে। ওরা যেন জানান দিয়েছে ওরা উপস্থিত। আহির পথের মাঝে দাঁড়িয়ে আছে, ক্ষেতের দিকে তার দৃষ্টি। তার পাশে একটা বড় গাছ। আহির চোখ বুলায় গাছটার দিকে। তাকাতে তাকাতে গাছের চূড়ায় তাকালো। দৃষ্টি তার গাছের দিকে হলেও ভাবছে অন্য কিছু। রাফি তার থেকে কিছুটা দূরে বসে আছে একটা হেলে পড়া গাছের ওপর, হাতে সিগারেট। সিগারেট সে কখন থেকেই টেনেই যাচ্ছে। মিনিট কয়েক আগে দুজন মিলে মীরের কবরের পাশে দাঁড়িয়েছিল, প্রার্থনা করেছিল তাদের বন্ধু ভাই ভালো থাকুক। আহির চোখ সরিয়ে রাফিদের দিকে তাকালো একবার। ভীষণ উদাসীনতার সাথে বসে আছে। তাৎক্ষণিক চোখ সরিয়ে গাছের পাতাগুলো দেখছে। মনে হচ্ছে এখানে যেন কেউ লুকিয়ে আছে, আহির তাকেই খুঁজছে। আশেপাশের প্রকৃতির সবটা জুড়ে হঠাৎ এক ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে যেন। তারা ব্যতীত এমন নির্জনতার মাঝে অন্য কেউ থাকলে নির্ঘাত ভয় পেত। বাড়ির ছাদে দাঁড়িয়ে আছেন শালক। মায়াকে নিয়ে এসেছেন। সারাদিন ঘরের মধ্যে বসে থাকে। ডাক্তার বলেছে মায়া যেন এক নাগাড়ে বন্ধ করে বসে না থাকে। মায়া আসতে চায়নি, শালক জোর করে এনেছে। তবু এসেও মায়ার উন্নতি হলো না। ছাদের পাশে দাঁড়িয়ে আছে, যেখান থেকে কবরের শায়িত মীরকে দেখা যায়। শালক কিছু বলছে না। তার চোখ পড়ে বাড়ির সামনে পথের দিকে। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে আহিরকে। ২ চোখ ওনার রাফিদকে খুঁজল, পেলেনও তাকে। আহির নিষ্পলক তাকিয়ে আছে দূর পানে। রাফিদ নিরুত্তাপ ভঙ্গিতে বসে আছে। শালক কখনো তাকান পথের দিকে, কখনো তাকান মায়ার দিকে। চোখ জোড়া স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতর ঠুকরে উঠল। মনে পড়ে মীরের কথা। তার কথা মনে পড়তেই তার অন্তরটা কাঁদে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তারও কষ্ট হয় খুব। তবে তিনি ভাষায় অভিব্যক্তিকে প্রকাশ করতে পারেন না। চুপে চুপে ব্যথাগুলো শুধু ঘুরে বেড়ায় তার চারিপাশে। শালক মায়ার সন্নিকটে এসে দাঁড়ালো। বিয়ের আগের দিন মায়া বলেছিল মীরকে কেউ তীর ছুঁড়েছে, স্বল্প রক্ত ঝরেছে। শালক আঁতকে উঠেছিল এমনটি শুনে। জিজ্ঞেস করেছিলেন কে সে। মায়া প্রত্যুত্তর করেছিল, হবে হয়তো কেউ যে অন্য কাউকে ভেবে মীরকে তীর ছুঁড়েছে। সে নিশ্চিত ছিল। শালকও নিশ্চিত ছিলেন, কেননা মীরের এখানে কোনো শত্রু থাকবে না, এটাই স্বাভাবিক নয় কি? শালক কিছু সময়ের জন্য নিজেকে গর্দভ ধরে নিলেন। মীরের কোনো শত্রু নেই তো কি হয়েছে? তাদের আছে। কেউ না কেউ ঠিক মীরের ক্ষতি করতেই পারেন। শালক তখন পদক্ষেপ নিলেন না কেন? হয়তো মীরের মৃত্যু এভাবেই লেখা ছিল। শালক চোখের জল মুছে নিজের ভাগ্যকে মেনে নিলেন নিজের মেয়ে ও মীরের ভাগ্য রেখাকে। হয়তো এটাও হওয়ারই ছিল। শালক মায়াকে স্পর্শ করলেন। জিজ্ঞেস করবেন মীরকে যে তীর ছুঁড়েছে তাকে তারা দেখেছে কিনা। সে কি সম্রাট নিষাদের কেউ ছিল?
নাকি অন্য কেউ? হঠাৎ শালুকের ভেতরে অতীতের একটি অধ্যায় জাগ্রত হলো। মায়া শালুকের স্পর্শে ঘুরে তাকালো মায়ের দিকে। শালুক ধীর স্থির কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোদের বিয়ের আগের দিন জঙ্গলে গিয়েছিলি, সেখানে কেউ একজন মীরকে তীর ছুঁড়েছিল, সে কে ছিল? তাকে দেখেছিলিস? আবছাভাবে অন্তত দেখেছিলিস? মায়া দৃষ্টি নত করে ফেলল, এরপর মাথা নাড়ালো, সে দেখেনি। শালুক দৃষ্টি সরিয়ে ফেললেন। মায়া ফের শালুককে নিজের দিকে ঘুরিয়ে ইশারায় বোঝালো, হয়তো মীরকে ওদিন সম্রাট নিষাদের কেউ খুন করতে চেয়েছিল। সেদিন তাদের উদ্দেশ্য বিফলে গিয়েছিল বলে পরে বিষ দেওয়ার পরিকল্পনা করে। শালুক মায়ার রেশ টেনে বললেন, হয়তো তোর ধারণা সঠিক। 24 ঘন্টা কেটে গেল। আহির ও রাফিদ যেন বেসামাল ঘূর্ণিপাকে জড়িয়ে পড়েছে। রাফিদ গতকাল শহরে যায় এবং আহিরও। গৌরী ও মোহিনীরা যেসব জায়গায় যেতে পারে বলে ধারণা করলো সেই সব জায়গায় গেল, কিন্তু তাদের কোনো হদিশ পেল না। আহির বিষাক্ত মনে বসে আছে। রাফিদ পাশে বসে সিগারেট ফুঁকছিল। অর্ধেক টেনে বাকেটটা এক্সট্রেতে রেখে দিয়েছে। আহির 2 হাতে মুখ ভর দিয়ে কিছু ভাবছিল। মিনিট পাঁচেক পর তার ভাবনা বিদায় নেয়। সে মুখ তুলে তাকায়। ভারী একটা দম ছেড়ে বলল, জানি না গৌরী কোথায়, তবে এতটুকু নিশ্চিত, আমি আমার ভালোবাসা হারিয়ে ফেলেছি। এতটুকু জীবনে কমতি ছিল না কিছুর, কিন্তু আজ যেন মনে হচ্ছে সব থেকেও কিছু একটা নেই। শূন্যতা আমায় ঘিরে ধরেছে। থেমে আবার বলল, শূন্যতা ঘিরে বাঁচতে চাই, তবু গৌরীকে দেওয়া স্থানটি কখনো অন্য কারোর হবে না। বিষাদময় জীবনের শূন্যতাই একমাত্র পরিচয়। আহির থেমে গেল। রাফিদ কিছুই বলছে না। আহির কোনো ভুল বলছে না, সে ঠিকই বলছে। ঠিক আহিরের মতোই যেন তারও শূন্যতা ঘেরা জীবন পা পড়েছে। আহির নীরব কণ্ঠে বলল, চল সিন্ধুতলে গ্রাম থেকে একবার ঘুরে আসি, শেষবার সেই ছদ্মবেশী অমর বাসিওয়ালা ওরফে সুফিয়ান হায়দারের বাড়িটি দেখে আসি। ফিরে এসে চিরদিনের জন্য আলিমনগর ছেড়ে যাব। হঠাৎ সেদিকে যাবি? রাফিদ সবে শব্দ উচ্চারণ করল। সুফিয়ান হায়দার, সে তো শত শত মানুষের মনে বেঁচে আছে। তার খোঁজে এখনো কত শত মানুষ আসে তার সমাধিখানা দেখতে। ভাবতেই অবাক লাগে, মানুষটি দুনিয়ার বুকে নেই। শেষ একবার আমিও তার সমাধি ফলকটি দর্শন করতে চাই। জীবন বড়ই বিচিত্রময়। বেঁচে থাকতে আমরা একজনকে মূল্য দেই না, কিন্তু সব মরে গেলে কত আক্ষেপ আফসোস জমা করি। পড়ে থাকা হায়দার বাড়ি আজ নিস্তব্ধ। এতটাই নিস্তব্ধতায় ছেয়ে গিয়েছে যেন বাড়ির ভেতরে পা রাখতেই নিজের বুক ধুকপুক করে শব্দ ভেসে আসা শব্দটা শোনা যাচ্ছে। রাফিদ চারিদিকে তাকিয়ে চাপা নিঃশ্বাস ত্যাগ করলো। যখন প্রথমবার এই বাড়িতে আসে তখন মীর তাদের সাথে ছিল। আজ আর মানুষটি নেই, তাদের থেকে বহুদূর চলে গিয়েছে। আহির বাড়িটির দিকে তাকালো। রাফিদ বলল, তোর হঠাৎ এখানে আসার উদ্দেশ্য বুঝলাম না। বললাম তো শেষবারের মতো দেখতে এসেছি, হয়তো এরপর আর সুযোগ হবে না। পর্যটক গাইড এলেন। তিনি লম্বা সরে সালাম দিলেন। আহির জবাব দিল। তাদের দেখে গাইড চিনতে পেরেছেন। আহির মৃদু হেসে বলল, সুফিয়ান হায়দার ও তার পরিবারের সবার কবরটি জিয়ারত করব। গাইড নিয়ে গেলেন কবরের দিকে। আহির ধীর পায়ে হেঁটে এগোলো। কবরের স্থানটি পরিষ্কার করে রাখা হয়েছে। জঙ্গল লতাপাতা শীঘ্রই সাফ করেছে। আহিরের দু চোখে জল জমে। এরপর জিয়ারতের জন্য প্রস্তুত হয়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আহির ও রাফিদ সুফিয়ান হায়দারের কবরটি জিয়ারত করল। সবার জন্য দোয়া করল, তাদের ভুল অন্যায়ের জন্য মাফ চাইল। অতঃপর হেঁটে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের সামনে একজন বয়স্ক লোক ছিল। তিনি অসহায়ের মতো তাকায় আহিরের দিকে, যেন তিনি কিছু বলতে চান। আহির ওনার অভিব্যক্তিকে তোয়াক্কা করল না। ঘরটির সামনে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে বাড়িটির চারিপাশে তাকালো। এর আগে যখন তারা এসেছিল তখন অনেক মানুষজন ছিল। অনেকে দেখতে এসেছিল সুফিয়ান হায়দারের বাড়িটি, ছুঁতে চেয়েছিল তার বাঁশিটি, হয়ে ওঠেনি বোধহয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ আর কেউ নেই তারা ব্যতীত। হয়তো সুফিয়ান হায়দারের রেশ কেটে গিয়েছে তাদের মধ্যে থেকে। আহির ঘন দম ছেড়ে সামনে এগোয়। পর্যটক গাইড বললেন,
বাইরে কি দেখলেন? আজ শুক্রবার, ভুলে গিয়েছেন হয়তো। আজকের দিনে এখানে কেউ আসে না। কাউকে আজকের দিনে ঢুকতে দেওয়া হয় না এখানে। কেন? রাফিদ জিজ্ঞেস করলো। তেমন কোনো কারণ নেই, প্রশাসন থেকেই এই নিয়ম। তবে আমাদের যে ঢুকতে দিলেন? আহির জিজ্ঞেস করলো। পর্যটক হেসে বললেন, আমি জানতে পেরেছি সুফিয়ান হায়দারের আত্মীয় আপনারা, তাই দায়িত্বের বাইরে এসেও আপনাদের ভেতরে ঢুকতে দিয়েছি, আসুন। বলেই সে আগে হাঁটতে শুরু করলো। আহির ভাবছে তার ধারণা ভুল প্রমাণিত হলো। সুফিয়ান হায়দার ওরফে রাখাল বাসিওয়ালাকে এত মানুষ তাড়াতাড়ি ভুলে গিয়েছে কিভাবে? ভুলে যায়নি, হয়তো ভোলা অসম্ভব। তার কৃতকর্ম তাকে বাঁচিয়ে রেখেছে। একটা গ্রাম, শত শত গ্রামবাসীদের বাঁচাতে নিজের হাতে নিজের প্রাণপ্রিয় ভালোবাসার মানুষটিকে হত্যা করেছে। কজন পারে এমন? আহির ও রাফিদ আসলো সেই ঘরটিতে যেখানে সুফিয়ান হায়দার কিছু পেন্টিং করে রেখেছিল। গাইড পেন্টিংগুলো সাদা কাপড় দিয়ে সরিয়ে দিলেন। সাদা ধুলো উড়ে গেল। রাফিদ একটা চেয়ারে বসে আহির নির্বিকার ভঙ্গিতে শুরু থেকে সবকয়টি পেন্টিংগুলো স্পর্শ করলো। প্রতিটি অঙ্কন যেন জীবন্ত, মনে হচ্ছে যেন ডাক দিলেই সাড়া পাওয়া যাবে। রাফিদ বলল, আচ্ছা, সুফিয়ান হায়দার কি করে আগাম বার্তা পেয়েছিল? মানে সে কিভাবে জানতে পেরেছিল যে তার সাথে ভবিষ্যতে কি হবে? তুই তো গোয়েন্দা, তোর কি বলে ধারণা হয়? আহির জবাবের প্রথমে ঠোঁট বাঁকিয়ে এক রহস্যময় হাসি দিল নিঃশব্দে। এরপর পেন্টিংগুলোর দিকে চেয়ে বলল, কোয়েন্সিডেন্স, অর্থাৎ সমাপতন বা কাকতালীয় মিল। সে হয়তো নিজের ভাবনাগুলোকে অঙ্কনের মাধ্যমে রূপ দিয়েছিল, কিন্তু তকদির তকদির তাকে তার সেই ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিয়েছে। তাকে শূন্য করেছে, বিপাকে ফেলেছে, এতিম করেছে, সবশেষে তাকে গুলিবদ্ধ হয়ে মরতে হয়েছে। এখানে অন্যতম কোনো কারণ নেই। বক্তব্য শেষে আহির নির্বিকার পায়ে হেঁটে জানালার পাশে দাঁড়ালো। দমকা হাওয়া বয়ে আসলো, তার শীতল মনটাকে আবারও শীতল করে তুলল। জানালা থেকে ফিরে এসে পায়চারি করতে করতে বলল, তার বোন বিন্তি সেদিন কি বলতে চেয়েছিল তা যে আজও অজানা। সুফিয়ান হায়দার তার জন্মদিনে কোন সত্য বলতে চেয়েছিল? কেউ কি তা জানে, সেই অপ্রকাশিত কথাগুলো? গাইড বললেন, না, কে জানবে? কেউ নেই, শুধু তারাই জানতেন। রাফিদ পূর্বের স্বরেই বলল, তার বাঁশিটি কে চুরি করেছে? এখানে কেউ আড়ালে লুকিয়ে বাঁশি বাজায়। আহির থমকে দাঁড়িয়ে পড়ল, তাকালো একটি অঙ্কনের দিকে। গাইড চাপা স্বরে বললেন, হয়তো সেই অচেনা বাঁশিওয়ালা, যাকে এখনো কেউ দেখেনি। যদি ভাগ্যে থাকে তবে আমরাও দেখতেও পারি। তবে যাকে এখন পর্যন্ত কেউ দেখেনি তাকে কি আমরা দেখতে পাবো? সেই সৌভাগ্য কি হবে? আহির বলল, মানে অচেনা বাঁশিওয়ালা কে? কিছুটা আশ্চর্য, খানিকটা বিভ্রান্তির সাথে বলল। গাইড বললেন, গত 12 বছর ধরে এক অচেনা বাঁশিওয়ালার কথা শুনেছি, তবে আজ পর্যন্ত কেউ দেখেনি তাকে। আহির বলল, জীবনে তো কাকতালীয়ভাবে কত কি হয়, আমরা যেন ওনাকে দেখতে পারি, ওনার দর্শন একবার চাই। সন্ধ্যা নামার পূর্বে আহির ও রাফিদ আলিমনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অশ্বের পৃষ্ঠে চেপে বসে তারা, রাফিদ ও আহির পাশাপাশি। রাফিদ আহিরকে লক্ষ্য করে বলল, তুই বারবার তখন শেষবার শেষবার কেন বলছিলি? চলে যাব আগামীকাল আলিমনগর থেকে, হয়তো এরপর আর তোদের সাথে দেখা হবে না। ভালো থাকবি সব সময়। মোহিনী যদি তোর ভাগ্যে থাকে, হয়তো ঘুরে ফিরে আবার ঠিকই আসবে তোর সন্নিকটে। মায়ার দিকে খেয়াল রাখবি। মীরকে হারিয়ে মেয়েটি পাগল প্রায়, বলতে গেলে ও এখন পাগল। তোর মা বাবার মন মানসিকতা ভালো নেই, হয়তো আর ভালো হওয়ারও নয়। এই মুহূর্তে তোর উচিত তাদের পাশে থাকা, মায়াকে আগলে রাখা। থমাস আঙ্কেলকে থাইল্যান্ডে পাঠিয়ে দিস। কাজকর্মে থাকলে ছেলের শোক কয়েক মুহূর্তের জন্য হলেও ভুলে থাকবে। তৃষ্ণা, কাকিমা, দাদু, তাদের যত্ন নিস। আহির থেমে আড়ালে চোখ মুছে ফের বলে, অনেকটা সময় তোদের সাথে কাটিয়েছি, কত শত স্মৃতি জমেছে। জমেছে শূন্যতা, বন্ধুকে হারালাম, নিজের প্রিয় মানুষটিকে পেয়েও হারিয়ে ফেললাম। আমার আর কোনো চাওয়া পাওয়া নেই, শুধু চাই প্রিয় মানুষগুলো যেখানে থাকুক ভালো থাকুক। রাফিদের অন্তরটা বিষিয়ে উঠল, সব যেন হঠাৎ করেই ফাঁকা ফাঁকা লাগতে শুরু করেছে। প্রিয় মানুষ হারানো আর কোনো বন্ধু চিরদিনের জন্য দূরে চলে যাওয়া, এই দুই অনুভূতি নিঃশব্দে মানুষকে ভেঙে দেয়।
বাইরে থেকে জীবন স্বাভাবিক দেখালেও ভেতরে যেন কিছু একটা স্থায়ীভাবে ফাঁকা হয়ে যায়। যাকে হারানো হয় তার উপস্থিতির অভ্যাসটার সবচেয়ে বেশি কষ্ট দেয়। হঠাৎ করে আর বন্ধু ডাক আসে না, আর কেউ খোঁজ নেয় না, আগের মতো হাসি ভাগ করে নেওয়া যায় না। স্মৃতিগুলো তখন আশ্রয় হয়, আবার যন্ত্রণার উৎসও। বন্ধু দূরে চলে গেলে কষ্ট একটু আলাদা, সে বেঁচে আছে জেনেও তাকে পাওয়া যায় না। এটা বোধ হয় হৃদয়কে আরো ভারী করে তোলে। কথা জমে থাকে, বলা হয় না, অনেক কথা জমে থাকে। যদি আর হয়তো মানে এইসব শব্দ আকাঙ্ক্ষাগুলো ঘুরপাক খায়। একসময় বোঝা যায় কিছু মানুষ সময়ের সঙ্গেই থেকে যায়, আর কিছু মানুষ স্মৃতির ভেতর। এই শূন্যতা ধীরে ধীরে মানুষকে সংযত করে, গভীর করে তোলে। কষ্টগুলো পুরোপুরি যায় না, শুধু মানুষ সেটা নিয়ে বাঁচতে শিখে যায়। হারানোর ব্যথাগুলো যেন সয়ে যায়। একদিকে আহির চলে যাবে, অন্যদিকে মীর হারিয়ে গিয়েছে দুনিয়া থেকে। ক্ষণস্থায়ী জীবন থেকে সে বিদায় নিয়েছে। মোহিনী কোথাও গায়েব। বলে কেউ চলে গেলে হৃদয়কে একটু শান্তি দেওয়া যায়। অন্তত সে বলে চলে গিয়েছে। বলে যাওয়ার থেকে না বলে হারিয়ে যাওয়াটা যে বড্ড কষ্টের, যন্ত্রণার। একইভাবে চলে গিয়েছে গৌরী। পেয়ে পূর্ণতা মিলিয়েও ক্ষতবিক্ষত হচ্ছে মায়া। থমাসন হারালেন সন্তান। আমজাদ চৌধুরী প্রিয় মেয়েকে চোখের সামনে পাগল হতে দেখছেন। তার মেয়ে একটু আধটু করে শেষ হয়ে যাচ্ছে, তার সইছে না যার। সবশেষে সবাই এক শূন্যতার জালে ঘেরাও, যে জাল থেকে ছুটে আসা অসম্ভব। আজ হাসানোর মানুষটা নেই, শুধু রয়ে গিয়েছে তার রেখে যাওয়া সেই পুরনো হাসিমাখা স্মৃতিগুলো।